গুড মর্নিং স্টুডেন্টস। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানে স্নায়ুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্রের বিশেষ একটি অংশ, প্রতিবর্ত ক্রিয়া। প্রতিদিনের বিভিন্ন কাজের মধ্যে এমন কতগুলি উদাহরণ আছে যেগুলি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। যেমন উজ্জ্বল আলো যদি হঠাৎ চোখে পড়ে তাহলে আমরা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিই। পায়ে যদি আমাদের হঠাৎ কাঁটা বিঁধে যায় তাহলে কিন্তু আমরা পা দ্রুত সেখান থেকে সরিয়ে নিই। লোভনীয় খাবার দেখলে আমাদের লালাক্ষরণ ঘটে। আমাদের নাকের মধ্যে যদি কোনো বহিরাগত পদার্থ প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের হাঁচি আসে, তাই না? তাহলে এই সমস্ত ঘটনা বা গরম কোনো বস্তুর মধ্যে যদি আমাদের হাত লাগে আমরা দ্রুত সেখান থেকে হাত সরিয়ে নিই। তাহলে এই ঘটনাগুলো কিভাবে ঘটে? এই ঘটনাগুলো একটা জিনিস লক্ষ্য করো, এই ঘটনাতে কিন্তু মস্তিষ্কের ভূমিকা নেই যে গরম বস্তুতে হাত লাগলো, হাত সেখান থেকে আমরা সরাবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমরা করি না। দ্রুত সেখান থেকে আমরা হাত সরিয়ে নিই। তাহলে আমরা বলতে পারি যে এই সকল ঘটনা মস্তিষ্ক ছাড়াই ঘটে। তাহলে এই সকল ঘটনা কে ঘটায়? সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড দ্বারা পরিচালিত। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্ক ব্যতি রেখে ঘটে। দ্বিতীয়ত বলতে পারি যে সুষুম্না কাণ্ড দ্বারা পরিচালিত। যে ঘটনাগুলো আমি উল্লেখ করলাম সেই ঘটনাগুলো দেখো খুব দ্রুত ঘটে। তার মানে আমরা বলতে পারি প্রতিবর্ত ক্রিয়া হলো তাৎক্ষণিক প্রক্রিয়া, যেহেতু খুব দ্রুত ঘটে। এবং ওই প্রতিটি যে উদাহরণ দেওয়া হলো সেই উদাহরণে লক্ষ্য করবে যে আমাদের কিন্তু ইচ্ছা না ইচ্ছার কোনো ব্যাপার নেই, অর্থাৎ অনৈচ্ছিকভাবে ঘটে। তাহলে আমরা বলতে পারি প্রতিবর্ত ক্রিয়া হলো অনৈচ্ছিক প্রক্রিয়া। এবং প্রতিবর্ত ক্রিয়া ঘটতে গেলে কোনো না কোনো দেখো উদ্দীপক লাগবে, তাই না? যদি পায়ে কাঁটা বিঁধে যায়, তা কাঁটা যে বিঁধে যাচ্ছে তাহলে যন্ত্রণা এখানে উদ্দীপক হিসেবে কাজ করে। গরম বস্তুতে হাত লাগলে আমরা দ্রুত হাত সরিয়ে নিই, এখানে যে গরম বস্তুর যে তাপ সেই তাপ হচ্ছে উদ্দীপক। তাহলে আমরা বলতে পারি উদ্দীপক আভ্যন্তরীণ অথবা বাহ্যিক হতে পারে, অথবা বাহ্যিক। তাহলে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে। এই উদ্দীপককে আমরা বলতে পারি সংজ্ঞাবহ উদ্দীপক, তাই না? সংজ্ঞাবহ বা সংবেদী উদ্দীপক। তাহলে বাহ্যিক বা আভ্যন্তরীণ সংজ্ঞাবহ উদ্দীপকের প্রভাবে মস্তিষ্ক ব্যতি রেখে সুষুম্না কাণ্ড দ্বারা পরিচালিত তাৎক্ষণিক অনৈচ্ছিক যে প্রক্রিয়া ঘটে তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। সংজ্ঞাটা বোঝা গেল? আমরা বলতে পারি বাহ্যিক বা আভ্যন্তরীণ সংজ্ঞাবহ উদ্দীপকের প্রভাবে মস্তিষ্ক ব্যতি রেখে সুষুম্না কাণ্ড দ্বারা পরিচালিত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক প্রতিক্রিয়াকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এটি একটি যেহেতু প্রতিক্রিয়া, তাহলে আমরা অনৈচ্ছিক প্রক্রিয়া না বলে অনৈচ্ছিক প্রতিক্রিয়া বলি। অনৈচ্ছিক প্রতিক্রিয়া, তাই না? একে প্রতিবর্ত ক্রিয়া বলে। এবার প্রতিবর্ত ক্রিয়া যেভাবে ঘটে তাতে আমরা বুঝলাম যে কতগুলো অংশ থাকছে। প্রথমে সংজ্ঞাবহ উদ্দীপককে ধরার জন্য কোনো অংশ থাকছে, উদ্দীপক গ্রহণ করার জন্য গ্রাহক থাকছে। এই গ্রাহক আমাদের
চোখে অবস্থিত হতে পারে, কোনো জ্ঞানেন্দ্রিয়, অন্য কোনো জ্ঞানেন্দ্রিয়ে অবস্থিত হতে পারে, আমাদের ত্বকে অবস্থিত হতে পারে, তাই না? গরম কোনো পদার্থের মধ্যে হাত লাগলে আমাদের ত্বকে যে গ্রাহক কোষ আছে, অর্থাৎ তাপগ্রাহক, হ্যাঁ, তাপগ্রাহক, তাপগ্রাহক হচ্ছে রুফিনির প্রান্তস্ফীতি। রুফিনির প্রান্তস্ফীতি দ্বারা, রুফিনির প্রান্তস্ফীতি তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে তাপগ্রাহক এখানে তাপকে গ্রহণ করে। তাহলে একটি অংশ হচ্ছে গ্রাহক। এবার গ্রাহক উদ্দীপনাকে গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে তারা বহন করবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে বহন করার জন্য লাগবে হচ্ছে সংবেদী নিউরন বা সংজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ নিউরনের প্রয়োজন হবে। তো সংজ্ঞাবহ নিউরন এই উদ্দীপনাকে কোথায় পরিবহন করবে? প্রথমে তো বললাম মস্তিষ্ক ব্যতি রেখে ঘটে, তাহলে মস্তিষ্কে যাবে না, যাবে কোথায়? সুষুম্না কাণ্ডে যাবে। তাহলে তৃতীয় একটি অংশ আমরা বলতে পারি সুষুম্না কাণ্ড, তাই না? সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড, একে আমরা বলতে পারি কেন্দ্রীয় বা স্নায়ু কেন্দ্র বললে ভালো হয়। হ্যাঁ, স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্র। তবে তৃতীয় হচ্ছে সুষুম্না কাণ্ড। এবার সুষুম্না কাণ্ড যে সাড়া প্রদান করবে, নিশ্চয়ই কোনো না কোনো নিউরনের মাধ্যমে কারকের দিকে বহন করে নিয়ে যাবে। তার মানে বহির্বাহী নিউরন থাকছে, বহির্বাহী নিউরন বা মোটর নিউরন, সেন্সরি নিউরন, এবং শেষে পেশিতে, অর্থাৎ কারকে উদ্দীপনা বহন করে নিয়ে যাবে এবং কারক সেটা পেশি হতে পারে বা গ্রন্থি হতে পারে, এখানে সাড়া প্রদান করবে, সাড়া প্রদান। এবং এই সাড়া প্রদান তাৎক্ষণিক। এই সমস্ত ঘটনাটি এত দ্রুত ঘটে যে 1 সেকেন্ডকে 10 ভাগ করলে তার 1 ভাগ যে সময়, সেই সময়ে এত সমস্ত ঘটনাটি ঘটে। তাহলে আমরা বলতে পারি প্রতিবর্ত ক্রিয়ার অংশগুলি কি কি? প্রতিবর্ত ক্রিয়া হতে গেলে, হ্যাঁ, প্রথমে লাগবে উদ্দীপনাকে গ্রহণ করার জন্য কোনো না কোনো গ্রাহক লাগবে। সেই গ্রাহক উদ্দীপনাকে বহন করার জন্য সংজ্ঞাবহ নিউরন লাগবে, সুষুম্না কাণ্ড লাগবে, হ্যাঁ, বহির্বাহী নিউরন লাগবে এবং কারক লাগবে সাড়া প্রদানের জন্য, তাই না? আচ্ছা, এবার প্রতিবর্ত ক্রিয়াকে বিভিন্নভাবে আবার ভাগ করা হয়। প্রতিবর্ত ক্রিয়া হতে পারে যে জন্ম থেকে প্রাপ্ত, অর্থাৎ অনুশীলনের কোনো প্রয়োজন নেই, এরকম হতে পারে। আবার কিছু কিছু প্রতিবর্ত ক্রিয়া হতে পারে যে অনুশীলনের মাধ্যমে অর্জন করা হয়। তাহলে আমরা বলতে পারি প্রতিবর্ত ক্রিয়া 2 রকমভাবে ভাগ করা যায়। একটি বলতে পারি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, আর একটি হচ্ছে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। আমি প্রথমে শর্ত সাপেক্ষ বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ায় আসি। এখানে দেখো অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, তোমরা যখন একটা কবিতা মুখস্থ বলো, সেই কবিতা মুখস্থ বলার সময় কিন্তু মস্তিষ্কের তেমন কোনো ভূমিকা নেই, মস্তিষ্ক সেখানে কাজ করে না, অনবরত তোমরা কবিতা মুখস্থ বলতে পারো। এই কবিতা মুখস্থ করা এটা অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে লাভ করা হয়। তাহলে কবিতা আবৃত্তি করা, সাইকেল চালানো, তোমরা যখন দেখবে সাইকেল চালায় তখন কিন্তু মস্তিষ্কের কোনো ভূমিকা নেই, কিন্তু যখন সাইকেল চালানো প্রথম শেখো তখন কিন্তু মস্তিষ্ক ইন্টারফেয়ার করে, মানে মস্তিষ্ক কিছুটা কাজ করে। সেই জন্য দেখবে যে সাইকেল চালানোর সময় আমি সাইকেল চালাচ্ছি, মনে হচ্ছে যে হ্যান্ডেলটাকে আমাকে সোজা করে ধরতে হবে, আমাকে প্যাডেলে চাপ দিতে হবে, নাহলে সাইকেল এগাবে না, এইরকম মস্তিষ্ক প্রথমে কিন্তু সাহায্য করে। তো সেটি জটিল প্রতিবর্ত ক্রিয়া
এবং অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণগুলো কি কি হলো? আমরা প্রথমে বলতে পারি যে কোনো কবিতা মুখস্থ করা, কবিতা মুখস্থ করা। আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিচ্ছি। দেখো, মনে করো 90 থেকে 100 পর্যন্ত আমি দ্রুত বলতে পারবো, তাই না? 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। এবার 100 থেকে যখন আমি 90 আসবো, 100, 99, তখন কিন্তু আমাকে ভাবতে হচ্ছে। দেখো, অথচ 90 থেকে আমি 100 যে বলছি, এটা এত দ্রুত বলছি যে এখানে আমার মস্তিষ্কের কোনো ভূমিকা নেই, তাই না? তাহলে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া শুরুতে মস্তিষ্কের ভূমিকা থাকে। যখন প্রতিবর্ত ক্রিয়া সম্পূর্ণ অর্জন হয়, যেহেতু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলে একে অর্জিত প্রতিবর্ত ক্রিয়াও বলে। হ্যাঁ, অর্জিত বা শর্ত সাপেক্ষ বা অভ্যাসগত। যখন প্রতিবর্ত ক্রিয়া অর্জিত হয়ে যায় তখন আর মস্তিষ্কের কোনো ভূমিকা থাকে না, কিন্তু শুরুতে থাকে। তাহলে কবিতা মুখস্থ করা, সাইকেল চালানো, সাইকেল যারা চালাতে পারে তাদের ক্ষেত্রে মনে হচ্ছে সাইকেল চালানো আবার কঠিন, কিন্তু ভেবে একটু দেখো, যারা সাইকেল চালাতে জানেই না তারা ভাবে যে সাইকেল কিভাবে চলে, দুটো চাকার উপরে কিভাবে দাঁড়িয়ে থাকে, তা তো পড়ে যাওয়ার কথা, তাই না? এবার দেখো, সাঁতার কাটা, এই ঘটনাগুলো প্রতিটি একই রকম। সাঁতার কাটা, তারপর হচ্ছে হারমোনিয়াম বাজানো, হারমোনিয়াম বাজানো, যে হারমোনিয়াম বাজাতে পারে সে চোখ বন্ধ করেই অটোমেটিকভাবে হারমোনিয়াম বাজাতে পারে। গিটার শেখা, একই রকম ঘটনা। গিটার বাজানো, যে গিটার বাজাতে পারে তার ক্ষেত্রে গিটার বাজানো খুবই সোজা, কিন্তু আমরা বাইরে থেকে যখন দেখছি মনে হচ্ছে যে কিভাবে বাজাচ্ছে, তাই না? তা প্রতিবর্ত ক্রিয়ায় পরিণত হয়, অর্জিত হয়। হ্যাঁ, সেই জন্য এই ঘটনাগুলি এত দ্রুত ঘটাতে পারে যে আমরা কল্পনা করতে পারি না। আচ্ছা, এবার আমরা আসি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এগুলি পরিবেশে অর্জনের প্রয়োজন নেই, এগুলো জন্মগতভাবে প্রাপ্ত, কোনো অনুশীলনের প্রয়োজন নেই, তাই না? প্রথমে যে আমি উদাহরণগুলো দিয়েছি সেগুলোই সহজাত প্রতিবর্ত ক্রিয়া। উজ্জ্বল আলোয় চোখ বুজে যাওয়া, কাঁটা বিঁধলে তৎক্ষণাৎ পা সরিয়ে নেওয়া, শিশুদের স্তনপানের ইচ্ছা, এগুলি হলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এবার সহজাত প্রতিবর্ত ক্রিয়াকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হলো উপরিগত প্রতিবর্ত ক্রিয়া এবং একটি হলো গভীর প্রতিবর্ত ক্রিয়া। তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়াকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হলো উপরিগত প্রতিবর্ত ক্রিয়া, উপরিগত, আর একটি হচ্ছে গভীর প্রতিবর্ত ক্রিয়া, গভীর প্রতিবর্ত ক্রিয়া। উপরিগত প্রতিবর্ত ক্রিয়া, যখন প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞাবাহ উদ্দীপনা উপরিগতভাবে অর্থাৎ ত্বক দ্বারা বা কোনো জ্ঞানেন্দ্রিয় দ্বারা গৃহীত হবে। চোখ দ্বারা গৃহীত হতে পারে, অথবা ত্বকের যে গ্রাহক অংশগুলি আছে সেখান থেকে গৃহীত হতে পারে, তখন তাকে উপরিগত প্রতিবর্ত ক্রিয়া বলে। পায়ে কাঁটা বিঁধলে বা চোখে উজ্জ্বল আলো পড়লে তৎক্ষণাৎ চোখ বন্ধ হয়ে যাওয়া হলো উপরিগত প্রতিবর্ত ক্রিয়া। এবার গভীর প্রতিবর্ত ক্রিয়া, এখানে যে সংজ্ঞাবাহ উদ্দীপনা তা কিন্তু পেশি দ্বারা গৃহীত হয়। হ্যাঁ, আচ্ছা, গভীর প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ
এটা এই উদাহরণটা একটু মনে রাখবে যে হাঁটু ঝাঁকুনি। হ্যাঁ, হাঁটু ঝাঁকুনি, এটা অনেক সময় অনেকের ঘটে, দেখবে হাঁটু ঝাঁকুনি। এটা যদি পরীক্ষা করতে চাও তাহলে আমাদের যে হাঁটু আছে, হাঁটুর যেখানে মালাই চাকি আছে, সেই মালাই চাকির ওখানে যদি রাবারের হাতুড়ি দিয়ে যদি ঘন ঘন যদি চাপ দেওয়া যায় তাহলে হাঁটু অনবরত ঝুঁকতে থাকে। এবং এটি হলো পেশি দ্বারা যেহেতু গৃহীত হচ্ছে উদ্দীপনা, হ্যাঁ, এবং প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে, এটি হলো গভীর প্রতিবর্ত ক্রিয়া। তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া উপরিগত হতে পারে এবং গভীর প্রতিবর্ত ক্রিয়া হতে পারে। উপরিগত উদাহরণ এবং গভীর প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ শিখবে। আচ্ছা, অর্জিত বা শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া একটি বিশেষ উদাহরণ যা বিজ্ঞানী প্যাভলভ করেছিলেন। হ্যাঁ, প্যাভলভের একটি বিশেষ পরীক্ষা আছে, এটি উল্লেখ করা প্রয়োজন। বিজ্ঞানী প্যাভলভ একটি কুকুরকে তিনি কী করলেন, আলো জ্বালিয়ে দিলেন, বদ্ধ ঘরে আলো জ্বালালেন, আলো জ্বালানো, এরপরে ঘণ্টার ধ্বনি দেওয়া, ঘণ্টার ধ্বনি, এরপরে খাবার দেওয়া। এইভাবে একটি কুকুরকে প্রতিদিনে নিয়ম করে আলো জ্বালিয়ে ঘণ্টার ধ্বনি দিয়ে খাবার দিতে লাগলেন। এরকম করতে করতে কিছুদিন যাওয়ার পরে একদিন আলো জ্বালালেন, ঘণ্টার ধ্বনি দিলেন, কিন্তু খাবারের থালা দিলেন ঠিকই, কিন্তু কোনো খাবার ছিল না, খাবার ছিল না, খাবার ছিল না। তখন তিনি লক্ষ্য করেন, বিজ্ঞানী প্যাভলভ তখন লক্ষ্য করেন যে কুকুরের মুখ থেকে অনবরত লালাক্ষরণ হচ্ছে। তাহলে এখানে এটি হলো শর্ত সাপেক্ষ বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এই কুকুরকে প্রতিদিনে নিয়ম করে আলো জ্বালিয়ে ঘণ্টার ধ্বনি বাজিয়ে যে খাবার দেওয়া, এটি খেতে খেতে কুকুরের অভ্যাস হয়ে গেছে এবং একদিন হঠাৎ আলো জ্বালিয়ে ঘণ্টার ধ্বনি দিয়ে খাবার না দেওয়ার জন্য কুকুরের লালাক্ষরণ হতে থাকলো। তাহলে এটি একটি অভ্যাসগত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া পরীক্ষামূলক উদাহরণ। হ্যাঁ, প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ কাকে বলে? হ্যাঁ, তো প্রতিবর্ত ক্রিয়া যখন ঘটে, তা প্রতিবর্ত ক্রিয়ার যে স্নায়ু স্পন্দন, প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন যে সুনির্দিষ্ট পথে আবর্তিত হয় তাকে প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ বলে। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ কিভাবে ঘটে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা। এটি শুষণাকাণ্ড। শুষণাকাণ্ডকে যদি আমরা স্পাইনাল কর্ডকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তাহলে এরকম চিত্র পাওয়া যায়।
এটিকে প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ। এটি শোষণকাণ্ডের প্রস্থচ্ছেদ। শোষণকাণ্ডের ভিতর দিকে থাকে ধূসর বস্তু, বাইরের দিকে থাকে শ্বেত বস্তু। এটা মনে রাখবেন যে মস্তিষ্কের ক্ষেত্রে উল্টো থাকে। হ্যাঁ, এবং এই ধূসর বস্তু এইচ আকৃতির। হ্যাঁ, এইচ আকৃতি বিশিষ্ট, অনেকটা এইচ এর মতো লাগছে দেখো। আচ্ছা, এই দিকটাকে বলছে ডরসাল, এই দিকটাকে বলছে ভেন্ট্রাল। ভেন্ট্রাল দিক, ডরসাল দিক। এটা পিঠের দিক, এটা পেটের দিক। এবারে প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশে প্রথমে গ্রাহক থাকবে। এখানে গ্রাহক উদ্দীপনা গ্রহণ করবে। যে কোনো প্রতিবর্ত ক্রিয়ার উদ্দীপনা গ্রাহক গ্রহণ করবে, গ্রাহক থাকবে। এই গ্রাহক বিভিন্ন হতে পারে, স্পর্শ গ্রাহক, তাপ গ্রাহক, ঠান্ডা গ্রাহক, তাই না? এবার গ্রহণ করে এখানে একটি নিউরনের মাধ্যমে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসবে। তাহলে আমরা দ্বিতীয় অংশ বলতে পারি সংবেদী নিউরন। সংবেদী নিউরন। তাহলে প্রতিবর্ত চাপের প্রথম অংশ গ্রাহক উদ্দীপনা গ্রহণ করে, সেই উদ্দীপনা সংবেদী নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অর্থাৎ সুষুম্নাকাণ্ডে আসে। সুষুম্নাকাণ্ডের এই ভিতরের এই অংশটাকে বলা হয় কেন্দ্রীয় নালী বা নিউরোসেল, এবং এই অংশটাকে বলা হয় স্নায়ু কেন্দ্র। সুষুম্নাকাণ্ডের এই অংশকে আমরা স্নায়ু কেন্দ্র বলতে পারি। স্নায়ু কেন্দ্র, তাহলে স্নায়ু কেন্দ্রে নিয়ে আসে। স্নায়ু কেন্দ্র গৃহীত উদ্দীপনাকে অ্যাডজাস্টার নিউরনের মাধ্যমে, বলেছিলাম যে অ্যাডজাস্টার নিউরন থাকে, অ্যাডজাস্টার নিউরনের মাধ্যমে বহির্বাহী নিউরনকে উদ্দীপনা পাঠায়। তাহলে এটা আমরা বলতে পারি তৃতীয় অংশ স্নায়ুকেন্দ্র। এটি হচ্ছে বহির্বাহী, চতুর্থ অংশ বহির্বাহী নিউরন বা মোটর নিউরন। সেটা যদি স্নায়ুর মধ্যে থাকে তাহলে মোটর নার্ভ হয়ে যাবে। এবার এখানে থাকবে পেশি। এটি এখানে কারক হিসেবে কাজ করবে, কারক পঞ্চম অংশ। এবং পেশি কি করবে? সাড়া প্রদান করবে, তাই না? সাড়া প্রদান। তাহলে প্রতিবর্ত চাপের অংশগুলি কি কি? প্রথমে গ্রাহক, সংবেদী নিউরন, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী নিউরন এবং কারক। এদিকে সাড়া প্রদান এবং এদিকে শুরু হয় উদ্দীপনা গ্রহণ দিয়ে। উদ্দীপনা গ্রহণ দিয়ে শুরু, সাড়া প্রদান দিয়ে শেষ, তাই না? তাহলে এই পথটাকে যদি আমি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি, ধরে নাও তোমার পায়ে কাঁটা বিঁধল। তাহলে কাঁটা বিঁধলে যে অনুভূতি সেটি কোনো না কোনো গ্রাহক গ্রহণ করে। এখানে কাঁটা বিঁধলে যে অনুভূতি সেটি প্রান্ত, স্নায়ু প্রান্ত, নগ্ন স্নায়ু প্রান্ত সেটিকে গ্রহণ করে। গৃহীত হয়ে সেই অনুভূতি সংবেদী নিউরনের মাধ্যমে
স্নায়ুকেন্দ্রে পৌঁছায়, স্নায়ুকেন্দ্র থেকে মস্তিষ্কে আবার যায় না, স্নায়ুকেন্দ্র থেকেই এখানে আবর্তিত হয়। স্নায়ুকেন্দ্রই সেই অনুভূতিকে আবার অ্যাডজাস্টার নিউরন দিয়ে বহির্বাহী নিউরনের মাধ্যমে যে স্নায়ু সংবেদক সেটি পাঠায় এবং কারকের মধ্যে প্রেরণ করে। বহির্বাহী নিউরনের মাধ্যমে কারককে প্রেরণ করে, অর্থাৎ পেশিতে প্রেরণ করে বা গ্রন্থিতে প্রেরণ করে। তাহলে এখানে এই ক্ষেত্রে পেশিতে প্রেরণ করে এবং পেশি তৎক্ষণাৎ সেখানে থেকে পাটাকে সরিয়ে নেয়, পায়ের পেশিতে যায়, পায়ের পেশি সেখান থেকে দ্রুত পাকে সরিয়ে নেয়, অর্থাৎ সাড়া প্রদান করে। তাহলে এইভাবে প্রতিবর্ত পদ বা প্রতিবর্ত চাপ সংঘটিত হয়। শেষে প্রতিবর্ত ক্রিয়া বাস্তবে অনেক জায়গায় এর গুরুত্ব আছে, এই গুরুত্বগুলো আলাদা করে একটু শিখতে হবে। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার তাৎপর্য কি? প্রতিবর্ত ক্রিয়া তাৎপর্য হলো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা আসবে। যেমন চোখে যদি উজ্জ্বল আলো পড়ে, চোখ বন্ধ হয়ে যায়, তাহলে চোখ যদি বন্ধ না হতো তাহলে আমাদের অসুবিধার সৃষ্টি হতো। আমরা রাস্তাঘাটে যখন সাইকেল চালাই বা রাস্তাঘাট দিয়ে যখন হাঁটি, বাইরের থেকে কোনো পদার্থ যদি চোখে পড়ে তাহলে চোখে পড়ার পূর্বেই দ্রুত চোখ বন্ধ হয়ে যায়, ফলে বাইরে থেকে কোনো পদার্থ চোখে পড়তে পারে না। তাহলে এটি যদি না ঘটতো তাহলে আমাদের স্বাভাবিকভাবে চোখের অসুবিধার সৃষ্টি হতো। তাহলে এটি একটি প্রতিবর্ত ক্রিয়ার তাৎপর্য আমরা বলতে পারি। আচ্ছা, এবার আমাদের নাকের মধ্যে যদি বহিরাগত কোনো পদার্থ প্রবেশ করে তাহলে নাকের ভিতরে এই বহিরাগত পদার্থের প্রভাবে খুব দ্রুত হাঁচি সৃষ্টি হয় এবং হাঁচির মাধ্যমে বহিরাগত পদার্থ এবং অন্যান্য কোনো পদার্থ, অপ্রয়োজনীয় পদার্থ আমরা হাঁচির মাধ্যমে বাইরে নির্গত করি, তাতে আমাদের সুবিধে হয়। এবার ফুসফুসের যে শ্বাসতন্ত্রের যে শ্বাসপথ, সেই পথে যদি কোনো বহিরাগত পদার্থ বা অপ্রয়োজনীয় কোনো পদার্থ কোনো কারণে প্রবেশ করে তাহলে সেটিকে আমরা খুব দ্রুত কাশির মাধ্যমে বের করে দিই। যদি বের করে আমরা না দিতাম বা প্রতিবর্ত ক্রিয়া না থাকলে আমরা বের করে দিতে পারতাম না, তাহলে আমাদের ফুসফুসের নানান রোগের সমস্যা সৃষ্টি হতো। তো প্রতিবর্ত ক্রিয়া ঘটে বলে সেই সকল অপ্রয়োজনীয় পদার্থ আমাদের ফুসফুসের বিভিন্ন শ্বাসপথের মাধ্যমে প্রবেশ করতে পারে না। এবার যদি বলি যে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার একটি কি তাৎপর্য হবে? যারা দেখো যে গাড়ি চালায়, দ্রুত যখন গাড়ি দ্রুত বেগে যায়, তো সামনে যদি কোনো ব্যক্তি বা অন্য কোনো পশু হোক বা অন্য কোনো প্রাণী হোক যদি কোনো কারণে আসে, তাহলে কিন্তু দ্রুত বেগ কষে গাড়িকে থামিয়ে দিতে পারে। এটি কিন্তু একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। তো যে গাড়ি চালাতে পারে না ঠিক মতো, সেই কিন্তু দ্রুত সেই প্রক্রিয়া করতে পারবে না, অর্থাৎ ব্রেক কষতে পারবে না, তাতে দুর্ঘটনা ঘটবে। তারপরে আসি যারা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে কিছু বল আসে মাথার কাছাকাছি উপর দিয়ে আসে, বাউন্সার বল বলে। বাউন্সার বল যখন আসে এত দ্রুত আসে, যদি মাথায় লাগে তাহলে ক্রিকেটারের মাথা ফেটে যেতে পারে। তাহলে এটি দ্রুত মানে প্রতিবর্ত ক্রিয়ার ফলে খুব দ্রুত ক্রিকেটাররা সেই মাথাকে সরিয়ে নিতে পারে। আমরা কিন্তু পারবো না, আমরা যেহেতু অভ্যাস আমাদের নেই, আমরা অভ্যাস করিনি। হ্যাঁ, আমরা যদি বাউন্সার বল খেলতে যাই আমাদের মাথা ফেটে চলে যাবে। তাহলে এই উদাহরণগুলোর সাহায্যে বোঝা যায় বাস্তবে প্রতিবর্ত ক্রিয়া অনেক জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।